আমি গোধূলির রং স্পর্শ করেছি প্রেমে অপ্রেমে, দেখা অদেখায়, বিষণ্ণ কুহিলিকায় সম্পর্কের দর্পণে, আকণ্ঠ ভালোবাসা নিয়ে প্রতীক্ষারত কবিতার পংক্তিতে। দেখেছি ফুরিয়ে যাওয়ার পরও থেকে যায় অফুরন্ত কিছু। বাদল দিনে খুঁজি অতৃপ্ত ভালোবাসার অপূর্ণ ছোঁয়া। রাগ অনুরাগে দুটি মন বাঁধা। কুয়াশা ঢাকা রাতের হালকা আগুনের তাপে শিশির ভেজা ঘাসের নগ্ন পায়ে হেঁটে চলায়। হৃদয় মাঝে আপন সাজে সন্ধ্যার মায়ায় অব্যক্ত যন্ত্রণার গহ্বরে জীবন বিপন্নতায় কি দিয়ে স্বাগত জানাই। আছে বিন্দু ফোঁটা অশ্রু জল নিয় জোছনার আমন্ত্রণে। জোছনার আমন্ত্রণ, কবি নূরজাহান শিল্পী। আমি যে কবিতাটি পড়েছিলাম আমার বন্ধু নূরজাহান শিল্পী, লন্ডন প্রবাসী। আজকে আমার হৃদকথার আড্ডা পুরোটা প্রোগ্রাম জুড়েই থাকছে কবিতার আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হৃদকথার আড্ডা। যেহেতু আমার হৃদকথার আড্ডা পুরোটা জুড়েই আজকে আমরা কবিতা শুনবো, দুজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন রিজিয়া সুলতানা, আছেন আমাদের সাথে শাওন ইসলাম। শাওন সম্ভবত কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে শুরুতেই। আশা করছি খুব তাড়াতাড়ি সে আমাদের সাথে আবার অংশগ্রহণ করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা, শুভ বিকেল। কারণ বাংলাদেশ সময় চলছে রাত ৮টা, লন্ডন সময় বিকেল ৩টা। আমার দর্শকরা বিভিন্ন দেশ থেকে বসে আমাকে দেখছেন। আপনারা যারা আমার সাথে অংশগ্রহণ করেছেন, করছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। রাজি আপু, আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আমার হৃদকথার আড্ডায় আমন্ত্রণ আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য আপু। শুভেচ্ছা সকল দর্শকবৃন্দকে। আসলে আমি খুব কি বলবো, আমার আরেকজন অতিথি কোনো কারণে আমরা যতই বলি, যতই আমরা প্রযুক্তি নির্ভর হই, কিন্তু প্রযুক্তি আমাদের সাথে বিট্রে করবেই। শুরুতেই আমি শাওনকে প্রেজেন্ট করতে পারলাম না, আমি দুঃখ প্রকাশ করছি। আমি আশা করি খুব শীঘ্রই সে আমাদের সাথে আবার অংশগ্রহণ করবে। তো আমাদের সাথে আছেন রিজিয়া আপু। আমরা আজকে অনেক কবিতা শুনবো। কবিতায় যাদের বসবাস, যাদের ভালোবাসা, সেই মানুষগুলো, তাদের একজন আমিও, তাদের একজন রিজিয়া সুলতানা আপু, শাওন ইসলাম এবং আমার যারা দর্শক শ্রোতা আছেন সবাই কবিতার ভালোবাসায় মুগ্ধ, আমি জানি। তো শাওন আপু, আপনার কেমন লাগছে আমার হৃদকথার আড্ডা? শুরুতে এটা প্রশ্ন করে লাভ নেই, কিন্তু আমি জানি আপনি অনেক অনেক ব্যস্ত থাকেন। আপনার মূল্যবান সময় থেকে আপনি আমাকে সময় দিয়েছেন। রিজিয়া সুলতানা শুধু আবৃত্তি শিল্পী নন, উনি একাধারে সঞ্চালক, উনি কবিও। তার জন্য আমি শুরুটা করেছিলাম কবিতার ভালোবাসায়। আপু, আমরা শুরুতে আপনার একটি কবিতা শুনবো, তারপর আমাদের হৃদকথার আড্ডায় 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 চলতে থাকবে অনুষ্ঠান। ততক্ষণে নিশ্চয়ই শাওন আমাদের সাথে আবার অংশগ্রহণ করবে। নিশ্চয়ই। আচ্ছা, হ্যাঁ আপু, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি শুরু করছি। একটু মিউজিকটা দিব তো। মিউজিকটা কি বেশি শোনা যাচ্ছে আপু? মিউজিকটা কি বেশি শোনা যাচ্ছে? দুঃখিত। হ্যাঁ আপু, একটু মিউজিকটা একটু বেশি মনে হচ্ছে, আপনার ভয়েস থেকে একটু বেশি হয়ে যাচ্ছে। সাউন্ড ঠিক আছে, কিন্তু মিউজিকটা একটু বেশি মনে হচ্ছে। আচ্ছা, একটু আমি কমিয়ে দিচ্ছি। আপু, আপনি কি শেয়ার করতে পেরেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি শেয়ার আপু কি শেয়ার করতে পেরেছিলেন? শেয়ার করেছি। আচ্ছা, এবার কি ঠিক আছে? আচ্ছা, আমি একটু চেঞ্জ করে দিই।
মিউজিকে একটু প্রবলেম ছিল তো একটু চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে আপু, হ্যাঁ, আপনি আহ, আমাকে ঠিক আছে, আরেকটু আমি বলতে চলে হবে যাচ্ছি। মিউজিকের বিষয়ে না? জি। না না না, ঠিক আছে, আমি চলে যাচ্ছি আপু। আমার তাহলে প্রথমে একটু স্বরচিত কবিতা দিয়ে শুরু করি, তারপরে হ্যাঁ, তারপরে আরো কবিতা আছে, আয়েশাপুর কবিতাও পাঠ করব। আপনার কবিতাও তো আমি কণ্ঠে নিচ্ছি। আমার কবিতার নাম ভালোবাসার নীলকণ্ঠ। কবিতাটা অনেকেই শুনেছেন ইতিমধ্যে, ফেসবুকে যারা বন্ধুরা আছেন। কষ্টগুলো কেন নীল হয়? কষ্ট কি তবে শুধু ভালোবাসায়? জীবন কেন এত অসহায়? বুঝি না কার পানে সে চেয়ে রয়। জীবনের কাঁটা মারিয়ে মারিয়ে তোমায় পাওয়ার অভিপ্রায় যুদ্ধের সম্মুখে যখন দাঁড়িয়ে দুঃখগুলো কষ্টি পাথর হয়ে রয়। নিরানন্দ জীবনে পেতে সুখের ছোঁয়া, সবকিছু যায় না তো ভালোবাসায় ধোঁয়া। 1 কিলো তেতো নিয়ে দাও এক মধু পোয়া, বিলীন করে দাও নীলকণ্ঠে অশুভ সব ছায়া। ধন্যবাদ। হ্যাঁ, আয়েশা আপু। ধন্যবাদ আপু আপনাকে। আমি আসছি আপনার কাছে। আমার একটা মিনিট। ছোট ছিল। শাওন আবার আচ্ছা আমাদের আমরা, সাথে ইন হয়েছে। ও আসলে আচ্ছা হ্যাঁ আচ্ছা, আপু, আপু ঠিক আছে, আমি আপনি কি আরেকটা শুরু, চালিয়ে যান, আরেকটা আমি একটু পড়বো? দেখি ওকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আপনি ঠিক আছে। আরেকটা কবিতা চালিয়ে হ্যাঁ যান, আমি ওকে একটু ইন করার চেষ্টা করি। ঠিক আছে, ওকে আপু। আচ্ছা, এখন আমি আবৃত্তি করছি কবি আয়েশা মুন্নি, যিনি আজকে আমাদের সঞ্চালক। আহ, খুবই তার কবিতাগুলো অন্যরকম, আমি উপলব্ধি করার চেষ্টা করি। অন্যরকম একটা ভালোবাসা, একটা আবেগ থাকে, ভালোবাসার ছোঁয়া থাকে, প্রেমের ছোঁয়া থাকে। তো আমি চলে যাচ্ছি কবি আয়েশা মুন্নি আবার কবিতায়। হুম। যাপিত জীবনের নদী, কখনো কি ভেবে দেখেছো প্রতিটি যাপিত জীবনের পাশে শুয়ে আছে একটি নদী? কখনো কি ভেবে দেখেছো প্রতিটি যাপিত জীবনের পাশে শুয়ে আছে একটি নদী? প্রতিটি বন্ধ কপাটের ভিতরে মিলনের আশায় কেটে যায় অনন্ত যুগ। শারীরিক মিলনের বিজলি চমক কেবল বিছানায় অবস্থান করে, কাঠফাটা রোদের মতো হাহাকার করে মনের সাথে মনের মিলের ক্ষুধা। কখনো কি ভেবে দেখেছো শরীরের পরতে পরতে যখন মনের বসতি, তখন প্রতি মিলনই হয় আবেগের প্রথম কম্পন। কখনো কি জানতে চেয়েছো চাঁদ কেন বাঁকা হাসে? ঘর্মাক্ত শরীরে যখন কামের বাসনা জাগে, তাকে হৃদয়ের মাঝে হৃদয়ের বসবাস বলে। আচ্ছা, সাগরের ঢেউ গুনেছো কখনো? আকাশের তারা কিংবা ফসলি মাঠে ধানের চারা? ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। পড়েছো কি পূর্ণেন্দু পত্রী? পড়েছো কখনো? পড়েছো? পড়েছো কি পূর্ণেন্দু পত্রী? ধন্যবাদ। ধন্যবাদ আপু আপনাকে। অনেক সুন্দর করে আবৃত্তি করেছেন। আমি আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম, কিন্তু শোনার ফাঁকেও আমি
আমার কনসেন্ট্রেশন ছিল শাওনের উপর। শাওন, তোমাকে স্বাগত। আহ যাক, আমরা অবশেষে বলেছিলাম আপু তোমাকে মিস এসেছেন। করছিলাম হ্যাঁ, আসলে। আমরা আমরা হ্যাঁ হাসতে পেরেছে। আমরা আসলে যতই বলি আমরা প্রযুক্তি নির্ভর, প্রযুক্তি আমাদের সাথে বিট্রে বিট্রে করে। করবেই। তো শাওন, তোমাকে আমার হৃদকথার আড্ডায়, আমার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে আসসালামু প্রথমে আলাইকুম। আমরা প্রথমে আমরা শাওনের কাছ থেকে কবিতা শুনবো, এরপর আমরা গল্প শুনবো, রিজি আপুর গল্প, শাওনের গল্প। আমাদের হৃদয়ের কথায় আড্ডায় আড্ডায় আজকে আমাদের প্রোগ্রাম চলবে। তো তোমার দেরি দেখে রিজি আপু মাশাআল্লাহ দুটো কবিতা দিয়ে চালিয়ে নিয়েছেন, আমি ঠিকই নি। এবং আমার কবিতাটাও পড়া হয়ে গেছে। তো বন্ধু, এখানে একটু বলার ছিল আমার দর্শক শ্রোতাদের জন্য। শাওন ইসলাম হচ্ছে সে আজকে সম্মানিত অতিথি এবং আবৃত্তি শিল্পী, ঠিক আছে। রিজি আপু যেমন অনেক গুণ, তেমন শাওনেরও। শাওন গান করতো ছোট থেকে, নাচ করতো। আমরা ক্রমান্বয়ে সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তবে আহ শাওন আবৃত্তি শিল্পী, ঠিক আছে। শাওনের আরেকটা পরিচয় হচ্ছে শাওন আমার বন্ধু, আমার সহপাঠী। তো আচ্ছা, বন্ধু, তোমার কাছ থেকে আমরা শুরুতে কবিতা শুনি, তারপর তোমার গল্প শুনবো। ধন্যবাদ বন্ধু। আমি আর মুন্নি আমরা সহপাঠী, একই ব্যাচমেট আমরা। আহ, আচ্ছা, আমি শুরু করছি। আমি আমাদেরই আরেক ব্যাচমেট বন্ধুর কবিতা দিয়ে, আমাদের বন্ধু সৈয়দ নুরুজ্জামান, সে একজন কবি, তার কবিতা দিয়ে আমি শুরু করছি। কবিতাটি বাংলাদেশ নির্ভর। কবিতাটির নাম লাল সবুজের উপহার। তোমার দেয়া সেই উপহার, লাল পাড়ের সবুজ শাড়িটা আজ পরবো। শস্য আর ফসলের মাঠ পেরিয়ে হারাবো শ্যামল সুশীতল সমীরণে। তুমি তো জলোচ্ছ্বাসের মতো দামামা বাজিয়ে এসেছিলে, ভিত গড়েছিলে আমার অন্তরায়। আমায় উপহার দিবে বলে এনেছিলে বাক্সবন্দি প্যাকেট। বাবা ডেকে বলল, পঙ্কজ এসেছে। চোরা চাকুনিতে, প্যাকেট নয়, খুঁজেছিলাম তোমায়। জিজ্ঞেস করব কি করব না, লজ্জায় বাক্সবন্দি প্যাকেট সহ আমার রুমে। সন্ধ্যা পেরিয়ে অন্ধকার পুরো গ্রাম, শঙ্কা আর দ্বিধা নিয়ে বাবার রুমে। বাবা বললেন, কিছু বলবি মা গৌরী? না মানে পঙ্ক। ও, তোকে তো বলা হয়নি, মন্টু এসেছিল ওর সাথে। তাড়াহুড়ো করে বাক্সটা ধরিয়ে দিয়ে বলল, গৌরীকে দিও, আমার ফিরতে রাত হবে। নিশ্চুপ প্রস্থান করেছিলেন বাবার রুম থেকে। সারাটা রাত এপাশ ওপাশ করে কাটিয়েছি, তুমি আসোনি। ভোরের আলো ফোটার আগেই দ্রুম দ্রুম শব্দে দরজা খুলে দেখি তুমি দাঁড়িয়ে। পেছনে আরো অনেকে বিদায় নিতে এসেছিলে। জাপটে ধরে বললে, গৌরী, বাবাকে বলিস, বাবাকে বলিস না আমি যুদ্ধে যাচ্ছি, আর যদি ফিরে না আসি, বলে চুমু খেয়েছিলে এলোপাথারি। মুখটা তুলে চোখাচোখ রেখে বলেছিলে, শাড়িটা পরলে পারতিস, একটু দেখে যেতাম। পেছনের ডাকে তন্দ্রা ভঙ্গের মতো হুড়োহুড়ি করে বেরিয়ে গেলে। তুমি ফিরে আসনি। ৪৫ বছর আগলে রেখেছি তোমার উপহার। তোমার উপহার এই বাংলাদেশ আজ গায়ে জড়িয়ে। মাতন তুলবো, মাতাল হব, নিজেকে তুলে দেব বাংলার বুকে। লাল সবুজ আমার অহংকার, তুমি লাল সবুজের মাঝে। ধন্যবাদ। ধন্যবাদ শাওন তোমাকে। আহ তুমি কার কথা বলেছিলে আমি আসলে মনে করতে পারছি না। আমাদের কোন বন্ধুর আবৃত্তি ছিল এটা, মানে এটা কোন বন্ধুর কবিতা আমাদের ছিল? ব্যাচমেটই নুরুজ্জামান, কবি নুরুজ্জামানের কবিতা এটা। নুরুজ্জামান। অসাধারণ কবিতা, কি বলেন রিজি আপু? অবশ্যই কবিতাটা খুব ভালো অসাধারণ হয়েছে। একটি হ্যাঁ, কবিতা। কবিতাটি অসাধারণ, আহ আবৃত্তিও ভালো হয়েছে। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, শাওন খুব ভালো আবৃত্তি করে। শাওন আবৃত্তি তে চট্টগ্রামের বোধন আবৃত্তি, হ্যাঁ বোধন তাই বোধন, তো না বন্ধু?
হ্যাঁ, বোধন থেকে শাওন কত সালে যেন আমাকে বলেছিল, আমি আমি 96-97 রিপোর্টে সনে পারছি না। বোধন থেকে কোর্স করেছি, বোধনের নবম ব্যাচ আমি। বোধন থেকে কোর্স করেছে। হ্যাঁ, তো শাওন খুব ভালো আবৃত্তি করে, শুধু বোধনের নয়, আমাদের বেসমেন্টের যে গ্রুপ গুলো আছে আমরা খুব এনজয় করি বিভিন্ন উৎসবে, ঈদে, পার্বণে, তখন শাওন খুব ভালো আবৃত্তি করে, আমার থেকেও ভালো করে। তো বন্ধু, তোমাকে অনেক বন্ধু, ধন্যবাদ। আমরা আসি রিজি আপুর কাছে আসি। রিজি আপু আসলে শুধু আবৃত্তি শিল্পী সঞ্চালক হিসেবে নয়, ব্যক্তি হিসেবে আমার খুব প্রিয় একজন মানুষ। ওনার সাথে আমার অনেক দিন থেকে পরিচয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু অনেক দিন থেকে ওনার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং, এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। কথা বলেন যে আমার মনে হয় সেটা একদম কবিতার মতো করে বলছেন, আস্তে ধীরে। আমি তো কথা বলি খুব দ্রুত, কাজ এরকম খুব দ্রুত। তো শাওন আপনিও আপু, অসাধারণ গুণী মানুষ আপা, আপনিও অসাধারণ গুণী, আপনি আরো বেশি। না না আপু, আয়েশা অবশ্যই আপনি আপা, আহ অনেক অনেক গুণী মানুষ। তো আহ রিজি আপু থাকেন ঢাকায়। ছোট থেকেই ঢাকাতে বড় হয়েছেন, পড়ালেখা করেছেন ইংরেজি সাহিত্যে, একটা স্কুলে ছিলেন, শিক্ষকতায় ছিলেন। শিক্ষক মানে আমাদের সমাজের দর্পণ। আপু ছেড়ে দিয়েছেন আমার মতো সংসারের চাপে। আমিও একটা সময় শিক্ষকতা ছিলাম, ছেড়ে দিতে বাধ্য হয়েছি। বাধ্য হয়েছি বলবো না, ছেড়ে দিয়েছি। তো সেই শিক্ষকতা ছেড়ে আপু আবার সেই আপুর আগের জীবনে আবৃত্তি, সঞ্চালনা, করোনা কালে সঞ্চালনায় খুব সক্রিয় হয়ে উঠেছেন। ওনার নিজের পেজ থেকে করছেন আমরা একটা প্রোগ্রাম। আমি এই বিষয়টা নিয়ে, আপুর যে সঞ্চালনা এবং আপুর পেজ নিয়ে আমরা একটু গল্প শুনবো। জি আচ্ছা। আপু। হ্যাঁ আপু, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি আয়োজনে এত মনোমুগ্ধকর আবৃত্তি, শুধু আবৃত্তির বিষয়ে এত সুন্দর চমৎকার একজন, আমরা দুজনই এখানে তিনজনই এই কবিতার বিষয় নিয়ে কথা বলছি। তো খুব ভালো লাগছে যে শুধু কবিতা নিয়ে যে একটা প্রোগ্রাম হতে পারে, ভালো লাগার, খুব ভালো লাগার একটা বিষয় আমার। আর তারপরে হচ্ছে, হ্যাঁ, যে এত কিছু বললেন, আসলে আয়েশা আপু একটু বেশি বাড়িয়েই বলেছেন আমার সম্পর্কে, আমি অতটা না। আর ভালো লেগেছে যে আপনারা দুজন এত ভালো বন্ধু, এক বন্ধু আরেক বন্ধু সম্পর্কে এত ভালো প্রশংসা করছে, বলছে আমার থেকেও ও আরো বেশি, মানে এগুলো আমি খুব এনজয় করছি, আমার খুব ভালো লাগছে যে এত ভালো আত্মার একটা সম্পর্ক। হ্যাঁ, তবে যেটা বলছি দর্শকদের উদ্দেশ্যে, যে আমার সাথে আয়েশা মুন্নি আপুর কিন্তু বেশ অনেকদিন ধরেই একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। আমি যখন কবিতাগুলো আবৃত্তি করে করে পোস্ট করতাম, আপু কমেন্ট করতো, তারপরে এত ভালো ভালো কমেন্ট করতো, আমি এত উৎসাহ পেতাম, তো ওনার মানে মন থেকেই ওনার ভালো লেগেছে, এই জন্য উনি কমেন্ট করতেন, সবসময় উৎসাহ দিতেন, এবং একদিন উনি হ্যাঁ, পাঠিয়ে, এখানে একটু বলি আপু, হ্যাঁ আমি আমি সবসময় পজিটিভ মানুষ এবং সবাইকে হ্যাঁ হ্যাঁ ভালো কাজে সবসময় উৎসাহ দেওয়া আমার হ্যাঁ এটা একটা স্বভাবজাত অভ্যেস। আর হ্যাঁ। আপনার কবিতা আমার বরাবরই ভালো লাগতো, বরাবরই ভালো লাগতো বলেই আমি পাশে ছিলাম। আমি তো খুব একটা কমেন্টস করি না, খুব একটা না, কারোর তারপরে সাথে ওভাবে। করেছেন, হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আপু, তো বলেন আপনি, আমি তারপরে দুঃখিত, আমি হচ্ছে থামিয়ে দিলাম। ওইভাবে, হ্যাঁ, করোনার সময়ের মধ্যে তখন আপু একটা কবিতা পাঠালেন যে এই কবিতাটি আবৃত্তি করবেন, যে কবিতাটি ওনার খুব পছন্দের, উনি নিজে পাঠ করতেন। তারপর বেশ অনেকেই আপুর কবিতা কণ্ঠে নিয়েছেন, অনেক আবৃত্তি শিল্পী, সেগুলো দেখেছি আমি ইউটিউবে। তারপরে আমি, হ্যাঁ, আমার কাছে কবিতাটি এত ভালো লাগলো যে শাড়ি নিয়ে, তাই না, শাড়ি, হুম, মেয়েদের শাড়ি সম্ভবত পরা, আমার মনে হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে, ওটা প্রথম আবৃত্তি করেছিলাম আপনার কবিতা, তারপর তো আরো নারী নিয়ে আরো কবিতা আবৃত্তি করেছি। তো হচ্ছে ওই কবিতাটি আবৃত্তি করলাম, তারপর আরো বেশি ঘনিষ্ঠতা হয়ে গেল আর কি আমাদের মধ্যে। তারপর হচ্ছে করোনার সময় কি হলো, মনটা এত খারাপ লাগতো, এত বেশি ফ্রাস্ট্রেটেড আমরা সবাই ছিলাম, এরকম একটা ভাইরাসের জন্য তো আসলে আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না, এরকম সারা বিশ্বে একটা কেমন একটা অবস্থা, মানে মহামারী, মৃত্যুর খবর শুধু, আর সবাই ঘরের মধ্যে বন্দি, পুরো জীবনটাই একটা অন্যরকম ইয়েতে চলে আসছে। তখন সবাই আসলে প্রতিদিন নিউজ দেখে দেখে এত বেশি টেনশন, ফ্রাস্ট্রেশনে একটু মানসিক ভাবেও আমি অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে যাই না, মানে মানসিক ভাবে একটু অবসাদগ্রস্ত লাগতে থাকে। আর এত এত মানুষের মৃত্যু, পরিচিত অনেক মানুষ মারা যায়, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে মারা যান। তো তারপরে কি করব, নিজেকে ভালো রাখার জন্য বাচ্চাদেরকে তো সংসার তো দেখতে হবে, সবকিছু নিয়ে চলতে হবে।
তখন এই একটু আড্ডা দিই আর কি, কয়েকজন পরিচিত মিলে যে চলো আমরা আজকে একটু আড্ডা মারি, নতুন কি এসেছে, জুম এসেছে, স্প্রিমিয়ার এসেছে, আমরা একটু চলো আমরা একটু আড্ডা মারি, একটু গান শুনি, কবিতা শুনি। তো ওইভাবে করে আপু শুরু করলাম। আমি সঞ্চালনার দায়িত্বে যে কেমন করে সঞ্চালনার ওরকম কিন্তু কোনো মানে ফর্মাল কোনো ইয়ে না, জাস্ট হচ্ছে আড্ডা। হ্যাঁ, তুমি গান করো, কবিতা করো, একটু গল্প টল্প, তো হচ্ছে ওইভাবেই আর কি আপুকে শুরু। আপু আপু এখানে হ্যাঁ, একটু জানার ছিল, আপনি কি আগেও সঞ্চালনা করতেন নাকি এই করোনা কালে এসে না আমি সঞ্চালনা সঞ্চালনা করেছি। করছেন? সঞ্চালনা আমি উপস্থাপনার উপর কোর্স করেছি, বেশ কয়েকটি কোর্স করেছি। হুম, সংবাদ উপস্থাপনা সেটা এবং এমনিতে উপস্থাপনার উপরে, হ্যাঁ উপস্থাপনার উপরে, তারপরে হচ্ছে আবৃত্তির উপরেও বেশ কিছু কোর্স করা আছে আমার, 3-4টা কোর্স করা আছে। যখন আমি ইংলিশে অনার্স করি তখন তখন ইচ্ছে ছিল আপু যে আমি তখন উপস্থাপনায় যাবো। তো হচ্ছে তখন আচ্ছা একটা জায়গায় আমি চান্স পেয়েও ছিলাম, আমার ফ্যামিলি সাপোর্ট করেনি। তারপর আমি তখন অনার্স কমপ্লিট আচ্ছা। করে আমি টিচিং এ চলে যাই। হ্যাঁ, টিচিং এ একটা বেসরকারি কলেজে তখন জয়েন করি প্রথম। তারপরে হচ্ছে হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে কন্টিনিউ করলাম আপু, এখানে এসে এই যে করোনার সময় আমার এই উপস্থাপনাটা এভাবে যখন এই দুই একটা অনুষ্ঠান করার পরে যে খুব ভালো হয়েছে, এত প্রশংসা, এই চলো তোমার সাথে গান করব। হ্যাঁ, যারা গানের শিল্পী আছে পরিচিত, আবৃত্তি করেন, তোমার সাথে প্রোগ্রাম করব, তোমার সাথে গান, এরকম করে করে না আমার গেস্টের লিস্টের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে আপু। এত বেড়ে গিয়েছে, আমি কিন্তু এখনো অনেককে আমি আমি নিয়ে প্রোগ্রাম করতে পারিনি আর অনেককে নিয়ে, বুঝতে কিন্তু তারা পেরেছি। আগ্রহী। হ্যাঁ, কারণ সপ্তাহে আমার একটা করতে হয়। আর বড় জোর আরো একটা করি, সেটা আমি যে আরো আরো কিছু সংগঠনের সাথে জড়িত আমি। আপনি তো জানেন নারী সংগঠনের সাথে জড়িত, বাংলাদেশ মহিলা পরিষদ সহ আরো হ্যাঁ আপু, বেশ আমরা কিছু এগুলো সামাজিক। ধাপে ধাপে হ্যাঁ, শুনে আসবো, আপাতত আপনার সঞ্চালনা আচ্ছা, নিয়েই শুনি। আসলে জি। হ্যাঁ, আমি এই জন্য প্রশ্নটা করেছি। আমি জানি আপনি এখন অনেক প্রশিক্ষণ দূর নিয়েছেন। পর্যায়ে চলে গেছে, এখন অনেক মানে গুণী মানুষ এসেছেন, মানে আমি এটা আমার জন্য অনেক বড় হ্যাঁ প্রাপ্তি হ্যাঁ, যে এটা এত অনেক এত গুণী প্রাপ্তি। মানুষ আমার সাথে যুক্ত সেটাই হয়েছেন আমার সেটাই। সঞ্চালনায়। আমার মতো এত ছোট মানুষের, আমারও ভাবতে না না অবাক না, লাগে যে সেটা না, এভাবে বলবেন কেন? আমরা আসলে কেউই ছোট না, কেউই বড় না। হ্যাঁ, আর করোনা কাল আসলে সব খারাপ দিকের একটা ভালো দিক থাকে। সেটা হচ্ছে আমাদেরকে যেরকম মানসিক ভাবে বিধ্বস্ত করেছে, পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, কিন্তু জি, আমাদেরকে প্রযুক্তিগত ভাবেও আমাদেরকে কাছে নিয়ে এসেছে। আমরা জি, যখন ডিপ্রেশনে ভুগেছি, এই স্ট্রিমিয়ার্ড করোনা কালের সৃষ্টি। আগে আমরা স্টুডিওতে গিয়ে প্রোগ্রাম করতাম, জি, বেতারে যেতাম, টেলিভিশনে যেতাম। আমি একসময় সঞ্চালনা করতাম, পরবর্তীতে ছেড়ে দিয়েছিলাম, রেডিও টেলিভিশনে ছেড়ে দিয়েছিলাম, আসলে সংসারের চাপে চাকরি ছেড়ে দিয়েছি। তো আবার সেই করোনা কালে এসে আবার দেখা গেল পুরনো আহ মেধাটাকে ঝালাই করা গেছে, কারণ আমি আমার ঘরে বসে করছি। হ্যাঁ, ঘরে প্রথম বসে, ঘাবড়ে হ্যাঁ। গিয়েছিলাম পারবো কিনা, পারছি কিনা। আহ দেখা গেল যে না, আমরা পাচ্ছি। তো এটা হচ্ছে হুম, আসলে করোনা কাল আমাদেরকে এই অনেক জিনিসটা তো তৈরি হ্যাঁ করে করে দিয়েছে। দিয়েছে। যেমন আপু আপু আপুকে দিয়ে যদি বলতে পারি, রিজি আপুকে দিয়ে, রিজি আপু আবৃত্তির কোর্স করেছেন, কিন্তু প্রত্যক্ষভাবে ওনার সঞ্চালনা করা হয়নি, সঞ্চালনার কোর্স করেছেন। ওভাবে এই করা হ্যাঁ, হয়নি না, ওভাবে করা হয়নি। তো এমনি এই করোনা কালটা প্রাতিষ্ঠানিক ভাবে মাঝে হ্যাঁ। মাঝে অকেশনালি হুম। করা হয়েছে, তো অকেশনালি। এই হ্যাঁ, করোনা বাংলাদেশ কালটায় আমাদের মহিলা পরিষদের কিছু অনুষ্ঠান আমি সঞ্চালনা করি হ্যাঁ মাঝে হ্যাঁ আপু, মাঝে, সেটাই বলছিলাম তো। অকেশনালি, সেই নিয়মিত না। করোনা কালটা অবশ্যই সব খারাপ কিছুর একটা মানে সব একটা অ্যাড হয় না, যে সব খারাপের একটা ভালো দিক থাকে। ভালো দিকও সেই আছে। ভালো দিকটা হ্যাঁ, হ্যাঁ, আমরা আমরা একটু একটু আমাদের দর্শকদের দুই একজনকে একটু ছুঁয়ে আসি, তারপর আবার আমরা ঠিক আছে। শাওনের কাছে আসছি। আমি নিয়মিতভাবে আছি আমার প্রিয় অনুষ্ঠান। সবাইকে অভিনন্দন, র‍্যাব 4 মিরপুর ঢাকা হতে। হান্নান সাহেব, ধন্যবাদ আপনাকে। আমি জানি আপনি আমার সাথে আছেন, এবং আমি জানি আপনার যখন যেখানে পোস্টিং থাকে আপনি পুরো দলবল নিয়ে আমার প্রোগ্রাম দেখছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। উম দীপা রয়, সুন্দর প্রোগ্রাম। তাইবুর রহমান, খুব সুন্দর, কিছু প্রিয় মুখ, দোয়া এবং শুভকামনা রইল। সায়েস বদরুল, সুন্দর হচ্ছে। সায়েস বদরুল ভাই আমাদের সবার খুব প্রিয় মানুষ, এই জন্যই প্রিয় মানুষ। সায়েস বদরুল ভাইয়ের অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে গিয়েছি। রিজি আপু গিয়েছেন, রিজি আপু আরেক ধাপ বেশি সঞ্চালনায় গিয়েছেন। তো আহ অভিনন্দন, হ্যাঁ, চালিয়ে যাও। কাশেম চৌধুরী, কাশেম চৌধুরী হচ্ছেন আমার কাজিন, কাজিনের হাজবেন্ড, মানে দুলাভাই আচ্ছা। লাগে। আমি উনাকে আসলে কাশেম ভাই বলি না, বুড়া বান্দর বলি। আহ, যাই হোক, সাইজ ভাই অনেক ধন্যবাদ আপনাকে। করোনার দান বাংলায় অসংখ্য অনুষ্ঠান, সেটাই আমি বলছিলাম আসলে।
করোনা কাল আমাদের জন্য এই জিনিসটা করে দিয়েছে, আমাদের কাছে নিয়ে এসেছে। তো রিজি আপু, আমরা আপনার কাছে কবিতার পরে আসবো। আমি এখন একটু শাওনের অবশ্যই। কাছে আসি, আমরা একটু জি আড্ডা জি, দিয়ে নিই, তারপর অবশ্যই। আবার আমরা আবৃত্তিতে ঠিক চলে আছে, যাব। অবশ্যই। হ্যাঁ বন্ধু, তোমার হ্যাঁ, কাছে শাওন আসি। আপু। শাওন ঢাকা থাকেন, সরি, শাওন চট চট্টগ্রাম থাকেন, ঢাকা থাকেন রাজি আপু। শাওনের বাবাও ছিলেন খাদ্য অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, এবং শাওন ছোট থেকে বড় হয়েছেন চট্টগ্রাম। আমি চট্টগ্রামের মেয়ে, কিন্তু আমি থেকেছি চট্টগ্রাম। আমি আসলে আস্ত বাংলাদেশের অর্ধেকই ঘুরে ফেলেছি। তো ও মানে আমার অভিভাবকদের 32 চাকরির সুবাদে আমি যে হ্যাঁ, কত স্কুলে পড়েছি কাগজ কলম নিয়ে হিসাব করতে হবে। আর সেজন্য আসলে আমার বুঝছিস শাওন, আমার দেশব্যাপী সব মাঝে মাঝে আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনার এত বন্ধু কেন। তো আমি যে কত স্কুল আর কত কলেজে পড়েছি আমার হিসাব করতে বসতে হবে আর কি। তো ঘুরে ঘুরে শাওন ঘুরে ঘুরে চট্টগ্রামের তোমার বড়। সেটাই 94 সেটাই মোটামুটি তুমি cover করে ফেলেছো। সেটাই বন্ধু, মানে বলে আর লাভ শেষ করা যাবে না। তো তবে শাওন তবে আমরা যারা চট্টগ্রামে এই, ছোট থেকে বড় হয়েছে। হ্যাঁ আমরা যারা বলো। সাংস্কৃতিক পর্যায়ে আছি, সাংস্কৃতিক দিকে আমাদের কেন জানি বন্ধু হয়ে যায়। আমাদের বন্ধুত্ব হয়েছে, করা লাগে না, আমাদের বন্ধুত্ব হয়ে যায়। হয়ে যায়, হ্যাঁ আমার আসলেই এই যে রিজি আপুর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। শুধু রিজি আপু নয়, আমি খুব সৌভাগ্য বলবো আমার এই জন্য, যে আমার কবিতা, রিজি আপু তো আপুকে আমি নতুন চিনি, হয়তো 4-5 বছর ধরে আপু ফেসবুক লাইভে আমার কবিতা পড়েছেন, ইদানিং পড়েছেন, আমি ইউটিউবেও নিয়েছি। আমার কবিতা পড়েছেন অনেক বড় বড় আবৃত্তি শিল্পীরা। এটা আমি মনে হুম, করব এটা আমার জন্য সৌভাগ্য। এটা আমার আমার জন্য একটা বিশাল বিষয় যে আমি না চাইতেই ওনারা আমার অনেক কবিতা পড়েছেন, শুধু ফেসবুকে নয় টেলিভিশনেও পড়েছেন। তো রিজি আপুর সাথে আমার সম্পর্কটা ওভাবেই, আপু একদিন আমার একটা কবিতা পড়লো লাইভে এসে। এরপর কিছুদিন আগে যখন নারীদেরকে নিয়ে, তো আসলে এটা হচ্ছে একটা বিষয়। যাই হোক, আমরা শাওনের কাছে আসি। শাওন, আমি জানি তুমি ছোটবেলা গান করতে, নাচ করতে, আবৃত্তি তো ছোটবেলা থেকেই করেছো, অনেক পুরস্কার তোমার ঝুলিতে আছে। আমরা সেই ছোটবেলায় একটু ফিরে যাই, তোমার গান, নাচ, আবৃত্তি কিভাবে শুরু করলে, কিভাবে চালালে, সেই গল্পটা আমরা শুনে আসি। আসলে ছোটবেলা থেকে আমার পারিবারিক আবহাওয়াটাই ছিল একটু সংস্কৃতিমনা। আমার ছোট মামা, উনি সম্মিলিত সাংস্কৃতিক জোটে আছেন, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল খুরশিদ আমার ছোট মামা। তো মামা আবৃত্তি করতেন, তো ওনাকে দেখে দেখেই নিজের মধ্যেও সেটা আত্মস্থ করা হয়ে গেল। মাঝে মধ্যে আসলে বই নিয়ে যেতাম, দেখিয়ে দিত। ছোটকালে আমরা যেই কলোনিতে থাকতাম সেখানে বাৎসরিক প্রোগ্রাম গুলো হতো, তো দেখা যেত যে আমাকে অংশগ্রহণ করতেই হতো। নাচ, গান, আবৃত্তি। দেখা যেত যে বাৎসরিক শেষে প্রোগ্রামগুলো শেষে আমি এতগুলো পুরস্কার নিয়ে বাসায় এসেছি। সবাই খুব উৎসাহ দিত। তো এই থেকেই হয়ে গেছে। স্কুলেও আমি আবৃত্তি করতাম, অনুষ্ঠান সঞ্চালনা করতাম। স্কুল থেকে কলেজে গেলাম, তাও ছাড়তে পারলাম না। তারপর আস্তে আস্তে রেডিওতে প্রোগ্রাম করলাম। এইভাবেই চলছে। তবে সংসার জীবনে এসে সেই দিকে ভাটা পড়লো আর কি। অনেকদিন আবৃত্তি থেকে দূরে ছিলাম সংসারের কারণে। আমার দুটো ছেলে, আল্লাহর রহমতে এখন ওরা একটু বড় হয়েছে। এখন আবার করোনা কালে এসে ভালোভাবেই দেখা গেল যে এর সাথে আবার যুক্ত হচ্ছি। আসলে আমরা মেয়েরা গত এপিসোডে আমার সাথে, না গত এপিসোড আমার গানে ছিল, তার আগে একটা এপিসোডে আমার সাথে আমার আরো দুইজন বেস্টমেট বন্ধু ছিল, নাহারিন তানিয়া, তুমি চিনবে শাওন, ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং খুব ভালো হ্যাঁ আবৃত্তি হ্যাঁ। করে, একজন প্রতিষ্ঠিত আবৃত্তি শিল্পী। তো তানিয়া সেটা বলছিল যে মুন্নি, আমাদের আসলে সংসারে ঢুকে ও চালিয়ে নিচ্ছে ওর প্রফেশন, ওর আবৃত্তি সমান তালে, কিন্তু সবাই পাচ্ছে না। আমি নিজে, শাওন তুমি জানো, আমি ছোট থেকে নাচ করেছি, গান আমি কখনোই করিনি, আবৃত্তি করেছি, সঞ্চালনা করেছি, ছোটবেলা থেকে বেতার লিস্টে ছিলাম, কিন্তু আমিও সংসারে ঢুকে সব ছেড়ে দিলাম। এমনকি আমার যে যে অস্তিত্ব, আমার লেখা, লেখা ছাড়িনি, তবে এত অনিয়মিত হয়ে গেলাম, বাচ্চা কাচ্চার কান্নাকাটি হ্যান ত্যান, মানে জীবনটার মনে হলো যে মোড় ঘুরে গেল। নাচতে ছেড়েছে আরো আগেই, কলেজ শেষ করার পরেই নাচ করা ছেড়ে দিয়েছি। আমার কিন্তু আবৃত্তি থেকে আমার নাচে অনেক ঝুলি ছিল ভরা, অনেক পুরস্কার, ছেড়ে দিয়েছি। তো
যেটা বলছিলাম, আমরা মেয়েরা আসলে একটা পর্যায়ে এসে যারা চালিয়ে নিতে পারে আমি তাদেরকে স্যালিউট করি, কিন্তু আমার মতো যারা অসহিষ্ণু, অধৈর্য, অলস, তারা কন্টিনিউ করতে পারে না। তা আমি লেখাটা ছাড়িনি, খুব অনিয়মিত হয়ে গেছিলাম। আবার যখন বাচ্চারা একটু বড় হলো, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, অল্প বয়সে বিয়ে হয়েছে, তো উম, আবার আমি সেই লেখালেখিতে নিয়মিত হলাম। আহ, আসলে একটা পর্যায়ে আমাদের দেশে আমরা পারি না ব্যালেন্সটা রক্ষা করতে। শাওনও আমার মতো সেই পরিস্থিতিতে পড়েছে। তবে শাওনকে করোনা কাল যখন আমরা তুলে এনেছি, ইনশাল্লাহ শাওন আবার আগের শাওন হয়ে যাবে, সেই আশা তো অবশ্যই রাখতে পারি আমরা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর সায়েস বদরুল ভাই বলেছেন ধন্যবাদ রাজিয়া সুলতানা ও শাওন ইসলাম, সবার জন্য শুভেচ্ছা। আর সায়েস ভাই, আমি কি দোষ করলাম শুভেচ্ছা থেকে? সায়েস ভাই আমার খুব প্রিয় আপনার একজন মানুষ। আপনাকে আপনাকে প্রথমেই মনে হয় দিয়েছে, জানিয়েছে, এই জন্য আবার পরে আমাদেরকে তাই? ও মেনশন আচ্ছা করেছে আচ্ছা। নাকি? না, সায়েস ভাই আসলে আমার খুব প্রিয় একজন মানুষ, যার জন্য বলতে পারলাম যে আমি কি দোষ করলাম। তো আমরা এখন বন্ধু তোমার কাছে আরেকটা কবিতা শুনবো। আহ আরেকটা কবিতা শুনবো, তোমার কাছে আগে শুনবো, তারপর রিজিয়ার কাছে যাবো। তুমি আমাদেরকে কি ওকে, শোনাবে, এরপর আবার আমরা গল্পে চলে আসবো। আচ্ছা, আমি এবার আবৃত্তি করছি আমাদের আরেক বেচমেট বন্ধু এবং খুব ভালো আবৃত্তিকার অভ্র ভট্টাচার্য। ওর লেখা একটি খুব সময় উপযোগী কবিতা। সিরিয়াতে যখন যুদ্ধ হচ্ছে সেটা নিয়েও সুন্দর একটা কবিতা লিখেছে। ওখানে একটা বাচ্চা মারা যাওয়ার সময় বলেছিল আমি ঈশ্বরকে সব বলে দেব, সেই প্রসঙ্গটা নিয়ে অভ্র একটি সুন্দর কবিতা লিখেছে। আমি ওই কবিতাটা তোমাদের পড়ে শোনাচ্ছি। আমি ঈশ্বরকে সব বলে দেব, অভ্র ভট্টাচার্য। মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটির কথা? বোমায় ক্ষত বিক্ষত শরীর নিয়ে মরে যাবার আগে সে বলেছিল আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। সে বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা, আমাদের লোভের কথা, আমাদের অসভ্যতার কথা, আমাদের নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজার হাজার, আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মরণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি। মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না, বলেছে সেই আকাশের কথা যে একদিন ছিল নীল, বলেছে সেই বাতাসের কথা একদিন যে নির্মল ছিল, বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো, ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে। মানুষকে দূরে সরিয়েছি চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে। কেটে টুকরো টুকরো করেছি আমাদের। সাগর পাড়ে পড়ে থাকা আলান কুর্দি, কাঁটাতারে ঝুলতে থাকা হেলানি, হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে। ঈশ্বর তার পৃথিবী ফিরত চেয়েছে এবার। তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ, তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ, তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন হয়তো সব ঠিক হবে, কিন্তু আমরা কি সত্যি মানুষ হব? ধন্যবাদ। বাহ, বন্ধু তোমাকে চমৎকার, ভালো হয়েছে অনেক। অনেক সুন্দর করে চমৎকার। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ।
আর তুমি যার কবিতা পড়েছো অভ্র অভ্র ভট্টাচার্য। ভট্টাচার্য, হ্যাঁ, কিন্তু অভ্র কবিতা লিখে শুরু করেছে করোনা কালে। তো আসলে করোনা কাল আমরা শুরুতে বলেছিলাম যে করোনা কাল আমাদেরকে অনেক কিছু করে দিয়েছে, অনেক কিছু এনে দিয়েছে, অনেক সুপ্ত প্রতিভাকে আবার জাগিয়ে দিয়েছে। জাগিয়ে দিয়েছে। আমাদের সাথে অংশগ্রহণ করেছেন বদরুল এহসান খান, অসাধারণ। আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ, আজকে প্রথম আপনাকে দেখলাম। রাজি আপু, আপনি কি জানেন যে বদরুল আঙ্কেল আমার প্রথম বইটা যখন মোড়ক উন্মোচন হয়, কবিতার বইটা আর কি, প্রথম কবিতার বইটা, তখন বাংলা একাডেমির মঞ্চে দাঁড়িয়ে উদ্যাপ্ত আবৃত্তি করেছিলেন। এবং ওনার সে আবৃত্তি শুনে সোহেল ভাই ছিল, এবিএম সোহেল রশিদ ভাই, বদরুল হাসান আঙ্কেল, তো আঙ্কেল এত সুন্দর আবৃত্তি করেছিলেন। এবং এরপর আঙ্কেল আমার অনেক কবিতা ওনার কণ্ঠে নিয়েছেন, এবং আঙ্কেল আমার মেয়েকে দিয়ে প্রথম আমার কবিতা বদরুল হাসান আঙ্কেল করিয়েছেন উনার বাসায়। আমার মেয়ে কখনো আমার কবিতা পড়তো না, যদিও ছোট থেকে আবৃত্তি করতো। এখন তো সে একদম পড়ার চাপে। তারপর আঙ্কেল একদিন জোর করে ফেসবুক লাইভে এনে, আসো তোমার মায়ের কবিতা পড়ো। তা আঙ্কেলের কাছে আমি খুব ঋণী আসলে, শুধু আমার কবিতা পড়েছেন তা না, উনি আমার মেয়েকে দিয়েও আমার কবিতা পড়িয়েছেন। আঙ্কেল আমি আসলে খুব গর্বিত আজকে আপনি আমার প্রোগ্রামে এসেছেন। হ্যাঁ, দাদা আর ভাইকে আন্টি তো আমাদের অসুস্থ পক্ষ থেকে থাকেন। শুভেচ্ছা ও অভিনন্দন, অনেক ভালো লাগলো। হ্যাঁ, অসুস্থ থাকেন, আমি প্রায় আগে খোঁজ নিতাম, এখনো মাঝে মাঝে আসলে ওনাকে হ্যাঁ, আমি দেখি মাঝে মাঝে ফেসবুকে খোঁজ ইয়ে করি। রাখি, দাদার আর খোঁজ নিই। বদরুল হাসান আঙ্কেলের পরিচয় হচ্ছে উনি উদিত কেন্দ্রীয় উদিতির সিনিয়র ভোকাল আর্টিস্ট। আর যেহেতু উদিতির সেক্রেটারি আমার দেবতপন ভাই, তো সেই হিসেবে আঙ্কেলের সাথে আমার আরেকটু হৃদ্যতা বেশি। আহ এই আর কি। তা যাই হোক, আমরা আসি এখন রিজি আপুর কাছে। রাজি আপু, এখন আপনার কাছ থেকে গল্প শুনি, তাই? আপনার তো সঞ্চালনার গল্প শোনা হলো, আপনার শিক্ষকতার গল্প শোনা হলো, তো আপনি লেখালেখির গল্পটা আপনারা শুনি। আমি জানি আপনি বলেছেন ছোটবেলা থেকে লিখেন, আহ কিন্তু লেখালেখিটা হয়তো আপনি অত নিয়মিত ছিলেন না, বা নিয়মিত লেখেননি। তো আপনার সেই কবিতা লেখা দিয়েই তো নিশ্চয়ই আপনার শুরু। আপনার লেখার বোর্ডটা কিভাবে এলো, কিভাবে আপনার লেখাটা শুরু হলো, কোন বোধের থেকে, আচ্ছা, কখন লেখাটা শুরু হ্যাঁ হলো? হ্যাঁ, আমি বলি, একদম শুরু থেকে বলি। একদম শুরু থেকে বলছি, যখন আমি একদম প্রথম যখন লিখেছি, আমি সবার ছোট বাসার, আমাদের পরিবারে। আচ্ছা, তো আচ্ছা, আমার ছোটবেলায় খুব আদরেই কিন্তু মানুষ হয়েছি, সবার ছোট তো। দেখতেও নাকি খুব একটা খারাপ হয়নি, ছোটবেলায় নাকি আরো বেশি কিউট ছিলাম, সবাই বলতো। হ্যাঁ, যে অনেক বেশি। এখনো আহ, আপনি অনেক কিউট, এখনো অনেক কিউট। এখন সেটা কিছু নাই, ওই ছবিগুলো আছে, ছবিগুলো আছে। হ্যাঁ, তো হচ্ছে উম, হ্যাঁ, তো হচ্ছে হঠাৎ যখন আমার বাবা মারা গেল, তখন আমাকে কেউ বকা দিলে, শাসন করলে না আমার খুব কষ্ট হতো। তখন মনে হতো যে আমার আব্বা নেই, আমাকে আদর করার কেউ নেই। হ্যাঁ, ছোটবেলায় আমার আব্বা মারা যায়, আমি অনেক ছোট, তখন 10 বছর বয়স। তো হচ্ছে আর তার ভাই বোনরা তো সবাই আমার গার্জিয়ান, মানে আমি তো সবার ছোট, সবাই আমার আমার তখন আমার হর্তাকর্তা। আমি কিন্তু আর কারোর উপর খবরদারি করতে পারি না। হ্যাঁ, আমি কিন্তু, সবাই আমাকে শাসন করে, একটু দুষ্টুমি করলে, একটু একটু পড়াশোনা কম করলে, সবাই আমার ইমিডিয়েট বড় বোন থেকে শুরু করে, একদম আমার ভাই বোন তো অনেক, তো সবাই শাসন করে, একটু থেকে একটু হলেই, হ্যাঁ এটা করবা না, ওটা করবা না, এটা করছো কেন, ওটা করছো কেন। তাই ছোট তো, একটু চঞ্চল, একটু চঞ্চলও ছিলাম, এটা সত্যি কথা। তো হচ্ছে তখন মনে খুব ব্যথা পেতাম, ব্যথা পেয়ে তখন আমাকে নিয়ে আমি একটা কবিতা লিখি। হ্যাঁ, এই যে ছোট্ট মেয়ে সংসারে, হ্যাঁ ছোট্ট বোন, এই যে কবিতাটা এখনো আছে, আমি আজকে বের করিনি, যদি আচ্ছা, জানতাম আপনি তখন এটা তখন নিয়ে প্রশ্ন আপু করবেন। আপু আপনি কত বড় ছিলেন তখন, আপনাকে নিয়ে আপনি যে আমি, কবিতা লিখেছেন হ্যাঁ, তখন? কবিতা লিখি তখন ক্লাস 7-এ পড়ি, তখন 12 বছর। আচ্ছা, যাই হোক, তখন হয়তো মনে হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারপর তারপর তখন ক্লাস গল্পটা। 7-এ পড়ি। হ্যাঁ, তারপরে কিছু কবিতা লিখি, এগুলো মানে এই যে একটু মেন্টাল টর্চার টাইপের আর কি, মানে কষ্ট কষ্ট থেকে লিখেছি কবিতাগুলো, নিজেকে নিয়েই। হ্যাঁ, এই যে বাবাকে নিয়ে লিখেছি, নিজেকে নিয়ে লিখেছি, নিজের কষ্টের কথা লিখে কিছু কবিতা আছে, ওগুলো এখন তো অতটা পরিণত না, ছোট তো। তারপরে লিখি আপনার ক্লাস 9-10-এ উঠে কিছু ভালো লাগা নিয়ে কবিতা লিখি। হ্যাঁ,
তখন 9-এ না 10-এ পড়ি, তখন হচ্ছে একটু অন্যরকম কবিতা। হ্যাঁ, তখন কিছু ভালো প্রেমের লাগা বন্ধু কবিতা, বান্ধব, রোমান্টিক। না ওইভাবে রোমান্টিক কবিতা না, ওভাবে রোমান্টিক কবিতা না, কিন্তু কিছু ভালো লাগা মন্দ লাগা থাকে না তখন, বয়সটাই ওরকম। তো তখন কিছু কবিতা লিখেছি, ওই কবিতাগুলো আছে এখনো। তারপরে হ্যাঁ, ইন্টারমিডিয়েটে যখন পড়ি তখন পড়ার অনেক চাপ, ঢাকা কমার্স কলেজে পড়েছি, ওখানে অনেক রুলস ট্যালেন্ট মনে হয়, প্রচন্ড চাপের পড়াশোনার চাপ ছিল। কিন্তু তখন ওই কলেজের সাময়িকী পত্রিকা ছিল, ওখানে আমার কবিতা ছাপা হয়, কলেজকে নিয়ে লিখেছিলাম, ওইটাও একটা কষ্টের কবিতা। কমার্স কলেজে কথায় কথায় টিসি দিয়ে দিত, কথায় কথায় টিসি দিয়ে দিত, মানে জুতা আপনার শুরুর দিকের সব কবিতা কষ্টের কবিতা। কষ্টের, বেশিরভাগই আচ্ছা কষ্টের কবিতা, ভালোবাসার আর আচ্ছা। কষ্টের। হ্যাঁ, ভালোবাসা খুব পেতে চাইতাম, মানে ছোটবেলা থেকে ভালোবাসা পেয়ে আসছি তো, হয়। ছোটবেলা থেকে হুম, ছোটবেলা থেকে ভালোবাসা পেয়ে আসছি, মানে ওই ভালোবাসার একটু অভাব দেখা দিলেই তখন মন খারাপ। আর দেখতাম যে কবিতা যে লিখতে মানুষটা মন আমাকে চাইতো, ভালোবাসে, হ্যাঁ। হ্যাঁ, যে মানুষটা আমাকে ভালোবাসতো, কনসার্ন দিত, যদি তার একটু অবহেলা দেখতাম তখন মনের মধ্যে কবিতা চলে আসতো, এখনো আসছে সেটা। হ্যাঁ, আমারও মানে সেম আপু, আমারও আপনার সাথে আমার অনেক আমারও মিল আছে, সেম। আপনার সাথে হ্যাঁ আমার অনেক সেম। বিষয় মিল আছে আপনার। এখানে এখানে আরেকটা বিষয় আছে, আমারও ছোটবেলা মা বাবা মারা গিয়েছেন, আমি খুব আহ্লাদে আচ্ছা বড় হয়েছি আমার ভাই বোনের কাছে, আমার ভাই বোনরা আমার থেকে বয়সে অনেক বড় ছিল। তো আচ্ছা ওই আমার ভিতরে এটা এখনো, যাকে আমি ভালোবাসি সে যদি আমার প্রতি, হয়তো সে ব্যস্ততার কারণে একটু অবহেলা হ্যাঁ করছে, কিন্তু এখন আমার আচ্ছা, ভিতরে তখন খুব কষ্ট হয়। এটা তো কাজ এই করে, এই হ্যাঁ, ফিলটা, আমি আমি আপনার এই কবিতাগুলো পড়ে জিনিসটা আমি ফিল করি, বুঝতে পারছি। আমি আপনার কবিতাগুলো মনোযোগ দিয়ে পড়ি, পড়ে কিন্তু আমি হ্যাঁ সেটা ফিল করি। তাই। এবং আপনি যে এক হ্যাঁ, একটা এটা ছবি আমার দেন, খুব পোস্ট বেশি। করেন, 2-3টা লাইন লিখেন, সেটাও কিন্তু আমি উপলব্ধি করি, আমার সাথে মিলে যায় আসলে অনেকটা হ্যাঁ, আপনার এটা আরো আবেগের অনেক টাফ। অনুভূতির আসলে সাথে। একটা কবিতা লেখা কিন্তু আমি বলবো গল্প থেকে কবিতা লেখা কঠিন, এই জন্যই গল্পটা অনেক বিস্তৃত করা যায়, কিন্তু হ্যাঁ কবিতাটাকে আমরা কমিয়ে আনি। কিন্তু দুই হ্যাঁ লাইনে যখন আমরা চলে আসি, 3 লাইনে চলে আসি, তখন সেই 2 লাইনের মধ্যে একটা বিশাল ব্যক্তি, পুরো ঘটনাটাকে নিয়ে আসতে হয়, এটা কিন্তু আরো হ্যাঁ, টাফ হবে, আরোটা, আমার মনে হ্যাঁ হয় আরো টাফ। হ্যাঁ। তারপর আরেকটু আমি না এই বললেই না কাজটা করি, আপু, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এরপর এরপর যে আমি সাহিত্যে টুকটাক কবিতা লিখি, কিন্তু ওভাবে কিন্তু কন্টিনিউ করিনি। আমার অন্যতম অনুপ্রেরণা, আমার আজকে না বললেই না, আমার এই যে সাহিত্য জগতে এই কবিতা লেখায়, লেখালেখি, এই যে আমি রেগুলার হয়ে গেলাম আবৃত্তিতে। প্রতিভা সুপ্ত ছিল আগেও, আবৃত্তিতে পুরস্কার পেয়েছি, আবৃত্তি ছোটবেলা থেকেই করি, ওটা আমার শখই করা করা, কিন্তু এখন একদম আমি রেগুলার। এটার জন্য কিন্তু প্রফেসর ডক্টর হাসিনা ইসলাম সীমাকে, হাসিনা ইসলাম সীমাকে ধন্যবাদ দিতে হবে। উনি হচ্ছেন আমার এক্স কলিগ, কেমব্রিয়ান কলেজে ছিলেন উনি, বাংলা বিভাগে। এখন উনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রফেসর, পিএইচডি করেছেন, 4টা বিষয়ে মাস্টার্স করেছেন। তারপরে হচ্ছে অনেক গুণী একজন মানুষ। হ্যাঁ, কবিতা লিখেন, খুব ভালো কবিতা লিখেন, গল্প লিখেন, অনেকগুলো বই বের হয়েছে তার। তো 4টা তাকে বিষয়ে দেখে, মাস্টার্স করেছেন আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডক্টর হাসিনা মানে ইসলাম সীমা, কিছু চিনবেন লোক অবশ্যই। আমার মতো। তো হচ্ছে উনি, হ্যাঁ, ওনার ছেলে মেয়েও বড় বড় হয়ে গেছে। তো উনি একদিন আমার কবিতায়, যে ফেসবুকে আমি টুকটাক লেখা দেখেছেন উনি, তো উনি কিন্তু আমার থেকে আরো আগে থেকে উনি রেগুলার আর কি। তা আমি তো সেই ছোটবেলার কথা বললাম, মাঝখানে তো পড়াশোনার জন্য বিভিন্ন কারণে গ্যাপ হয়ে গিয়েছে, ওভাবে তার কন্টিনিউ হয়নি, অকেশনাল ছিলাম আর কি। তো যখন উনি আমাকে বললেন যে আপনি আমাদের সাহিত্য সংগঠনে আসেন, আমাদের সাহিত্য আড্ডা হবে, আর আপনাকে আমাদের গ্রুপে যুক্ত করে নিচ্ছি। তখন আমি বললাম যে কি কাজ ওখানে? তো এখানে এই যে আবৃত্তি, কবিতা টবিতা এগুলো না। ঠিক আছে, তো গেলাম, অনেকের সাথে ওখানে হলো, পরিচয় হলো। তো হচ্ছে ওই আমার প্রথম, আমি ওখানে গিয়ে আবৃত্তি করেছিলাম তেজ কবিতাটি, প্রথম সাহিত্য আড্ডায়। তেজ, নাম শুনেছেন তো অবশ্যই, দেবব্রত সিংহের। আপনার এই কবিতাটা হ্যাঁ, আমি আসলে সম্ভবত শুনেছি, আপনার ফেসবুক তেজ, আইডিতে সম্ভবত আপনি হ্যাঁ শেয়ার হ্যাঁ হ্যাঁ করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ আর মোজা আম্বনি শুনেছি। কুড়ি পাড়ার বেটি, শিবুকুড়ি বেটি, এটা হুম আবৃত্তি করেছিলেন মেধা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তার তার হুম এই কবিতাটা শুনেছি। শুনে আমি বেশ ইয়ে হই, ইমপ্রেসড হই। তারপরে আমি এই কবিতাটা, অনেক বড় একটা কবিতা, 15 মিনিট লাগে পড়তে, পুরো মুখস্থ পড়তে 15 মিনিট লাগে। তার মুখস্থ হয়েছে 15 মিনিটে, আমি কবিতাটা সবাই মুগ্ধ হয়ে শুনছিল এবং অনেকের চোখে পানি ঝরছিল। তখন আপনি এত ভালো কবিতা আবৃত্তি করেন, তখন আমার নামটা অনেকে লিখে নিয়ে যায়। এবং এরপরে হ্যাঁ, মাসুমিল্লাহ ভাই, ওনাদের সাথে সত্যি কথা বলতে হাসিনা ইসলাম সীমা আবার ম্যাডামের মাধ্যমেই পরিচিত হই। উনি তারপরে এশিয়ান ইউনিভার্সিটিতে, এশিয়ান সাহিত্য আড্ডায়, প্রথম আড্ডাতেই আমাকে নিয়ে ওখানে, ভারতে কিছু শিল্পী আছে বলে এই কবিতাটি আপনি আবৃত্তি করবেন, ভারতের অনেক কবি সাহিত্যিক আমাদের অনুষ্ঠানে আছেন, এশিয়ান সাহিত্য পরিষদ, এশিয়ার পুরো
অঞ্চলের কবি সাহিত্যিকদের নিয়ে একটা সংগঠন মানে করার ইচ্ছে আছে, ভিসি স্যার ওই এশিয়ান ইউনিভার্সিটি ভিসি স্যার আবুল হাকিম ঠিক স্যার। আছে আপু, আমরা আবার আবার গল্পে এই আর কি, আসবো, ওই গল্প একাধারে শুরুটা আর কি এভাবে। হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আমরা আবার গল্পে আসবো, আমরা একটু কবিতা শুনবো, কারণ হচ্ছে একাধারে হয়ে যাচ্ছে গল্প, দর্শকরা বিরক্ত হবেন হয়তো। হ্যাঁ 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 একটু না বললে অবশ্যই। নয়, শাওন আহ আমাদের সাথে কিন্তু অভ্রর মা, আমি নামটা হ্যাঁ বলছি না, আন্টি অংশগ্রহণ করেছেন, আন্টি শুভকামনা জানিয়েছেন। আন্টি আপনাকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আন্টি আমার প্রোগ্রামটা প্রায় দেখেন। শাওন তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ এবং আন্টিকে অনেক ধন্যবাদ আমি আন্টিকে। শিওর, এবং আমি শিওর যে তুমি অভ্রর কবিতাটা পড়ার পরেই আন্টি কমেন্টসটা করেছেন, কারণ আমি তাকিয়েছিলাম রাজি আপু আবৃত্তি কথা বলছেন, আমি থামিয়ে দেইনি। আহ অন্তরা ঘোষ, খুবই সুন্দর অনুষ্ঠান, অনেক ধন্যবাদ আপনাকে। কমেন্ট সঞ্চালকের এসেছে না? নিজের কবিতা নিয়ে কথাগুলো শুনে ভালো লাগলো। হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে শুভ্র মুখার্জি। তো এখন আমরা আসবো কবিতায়। রিজি আপু আপনি আমাদেরকে কি শোনাবেন এখন? আপনি আমার কবিতা শুনিয়েছেন, আপনার হ্যাঁ কবিতা হ্যাঁ হ্যাঁ শুনিয়েছেন, এখন আমরা আপনার কাছে কি কবিতা শুনবো? আচ্ছা, এখন আমি একটা ভালোবাসার কবিতা শুনি। হ্যাঁ, ভালোবাসা ছাড়া তো চলেই না, আজকে কেন জানি ভালোবাসার কবিতা হচ্ছে না, আমরা আপনার কাছে ভালোবাসার কবিতায় যাই। আচ্ছা, আমার খুব প্রিয় একটি কবিতা, ভালোবাসার কবিতা, লিখেছেন আমার খুব প্রিয় একজন কবি, মহাদেব সাহা, কবি মহাদেব সাহা। এটা আমি উনি আমার মানে আমি সবসময় ওনার কবিতা আবৃত্তি করি। আপনারা হয়তো যখন আমাকে চিনতেন না তখনও আমি ওনার কবিতা আমি আমি আমার নিজের জন্য এই কবিতাগুলো আবৃত্তি করতাম সবসময়। কবি মহাদেব সাহার কবিতা প্রায় 15 বছর ধরে আমি আবৃত্তি করি, এবং ওনার অনেক কবিতা, সব কবিতাই আমার কাছে ভালো লাগে আবৃত্তির জন্য। তো ভালোবাসার কবিতা, একবার ভালোবেসে দেখো। আচ্ছা আমি মিউজিক দিয়ে নিই। মিউজিকটা দিয়ে নিই। সাউন্ডটা ঠিক আছে কিনা আপু একটু জানাবেন। হ্যাঁ আপু ঠিক আছে, একদম ঠিক আছে। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ মিউজিকের একদম সাউন্ড ঠিক আছে। হ্যাঁ ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। তুমি যদি আমাকে না ভালোবাসো, আর এই মুখে কবিতা ফুটবে না, এই কণ্ঠ আবৃত্তি করবে না কোনো প্রিয় পংক্তিমালা, তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী। আমি আর পারবো না লিখতে তাহলে অনবদ্য একটি চরণ, একটি ইমেজ হবে না রচিত। তুমি যদি আমাকে না ভালোবাসো, তবে কবিতার পাণ্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি খরা। তুমি যদি না তাকাও, এই চোখ দেখবে না কিছু, উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢুকে যাবে, সন্ধে তারা মনে হবে মৃত নিষ্পলক চোখ। যদি ফিরে না তাকাও, মর্মে আর পল্লবিত হবে না কবিতা। তুমি যদি না না দাও চুম্বন, এই মুখে ফুটবে না ভাষা, মরা গাঙে জাগবে না ঢিল, দুই তীরে প্রাণের স্পন্দন। হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ, হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ। হৃদয়ে হৃদয়ে আর অঙ্কুরিত হবে না কবিতা, বাঁচবে না গান। তুমি যদি আমাকে না ভালোবাসো, আর প্রকৃতই আমি আগের মতন পারবো না লিখতে কবিতা। আমার আঙুলে আর খেলবে না জাদুর ঝিলিক, আমার আঙুলে আর খেলবে না জাদুর ঝিলিক। এই সাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুই আর চাপা। একবার ভালোবেসে দেখো, একবার কাছে ডেকে দেখো, আবার আগের মতো কিভাবে ফোটায় 1,00,001টি গোলাপ
একবার ভালোবেসে দেখো, একবার কাছে ডেকে দেখো, আবার আগের মতো কিভাবে ফোটাই এক লক্ষ একটি গোলাপ, অনায়াসে কিভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত। একবার ভালোবেসে দেখো, আবার কিভাবে লিখি দুহাতে কবিতা। একবার ভালোবেসে দেখো, একবার ভালোবেসে দেখো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একবার ভালোবেসে দেখো, আমরাও সবাই চাই একবার নয় বারবার আমরা ভালোবাসি, ভালোবাসার কাছে আমরা হেরে যাই। সাহারা খান, রাজিয়া সুলতানার কণ্ঠে ভালোবাসার কবিতা চমৎকার। অনেক ধন্যবাদ সাইফুল হুদা, শুভেচ্ছা নিরন্তন। শুভ্র মুখার্জি, সঞ্চালকের নিজের কবিতা নিয়ে কথাগুলো শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ, অনেক পাশে থাকবেন। আর রাজি আপু, আপনি একটু মিউজিকটা অফ করে দিলেই মনে হয়। আন্টি আবার বলেছেন অভ্রর মা রাজিয়া চমৎকার চমৎকার আবৃত্তি করেছেন। রাজি আপু আপনাকে বলেছেন। শাওন, আমরা তোমার কাছে আসি। শাওন, তুমি শুনতে পাচ্ছ? শাওন? হ্যাঁ, শাওন আপু। হ্যাঁ শাওন, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? লাইনে একটু সমস্যা হয়েছে মনে হয়। হ্যাঁ, শাওন সম্ভবত প্রবলেম হয়েছে। রাজি আপুর মধুবর্ষণ কণ্ঠে ভিজিয়ে দিল মন। শুভ্র মুখার্জি, রাজি আপু। কে বলেছে? শুভ্র মুখার্জি বলেছেন আপনার মধুবর্ষণ কণ্ঠে হ্যাঁ মন ভিজে গেছে। আসলে আমাদের মন ভিজে গেছে। আমি এখন যেতে চেয়েছিলাম শাওনের কাছে, শাওন কি শোনাবে, কিন্তু শাওনের সাথে আজকে আসলে নেটওয়ার্ক খুব সমস্যা হচ্ছে। আমি নিজেই বলেছিলাম শুরুতে আমি ওয়াইফাই রেখে এমবি দিয়ে ঢুকেছি, কারণ কেন যে এত প্রবলেম হচ্ছে ইদানিং। আগে আমি তো একদম করোনা কাল যখন শুরু হয়, আপনারা অনেক পরে এসছেন আমি জানি, আমি কিন্তু একদম শুরুর দিকটার থেকেই ছিলাম। মানে বিভিন্ন প্রোগ্রামে গেস্ট হয়ে যাওয়া। আমি মনে হয় শুরু করেছি মে মাস থেকে। আমি একদম শুরুর দিকটা থেকে এপ্রিল না মেতে শুরু করেছি। এপ্রিলে কয়েকটা করেছিলাম, পরে অফ করে দিয়েছি। তারপরে কিন্তু আপু তখন এত প্রবলেম হয়নি, এত প্রবলেম না, খুব ভালো ছিল নেট তখন, খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। এবং এখন এরপর এত অ্যাভেলেবল প্রোগ্রাম হয়ে গেল। শুরুতে মানুষ লেখাপড়া, পড়াশোনা সবকিছু এখন অনলাইনে। খুব চাপ পড়ে গেছে আসলে। ওদেরও তো একটা ক্ষমতা আছে, ক্ষমতায় খুব চাপ পড়ে গেছে। আমি দেখা যাচ্ছে আমার নিজেই ইদানিং বিভিন্ন প্রোগ্রামে আসলে কন্টিনিউ করতে পারছি না। তো আমার ইচ্ছে ছিল আমাদের ধারাবাহিকতা এখন আমরা শাওনের কাছে কবিতা শুনবো। শাওন যেহেতু চলে গেছে, রাজি আপু আছে। রাজি আপু হচ্ছে আবৃত্তির পাখি। আপুর কাছে আমরা আবার যাব, রাশিদুল ইসলাম রাশেদ। কিন্তু যেহেতু আপু আবৃত্তি করে এসছেন এবং আমরা আপুর কাছে শুভ্র মুখার্জি রাজিয়া ম্যাডাম, শুভ্রা নয় শুভ্রই বলেছি ভাইয়া আমি। তো আচ্ছা, শুভ্র আচ্ছা। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম, আমরা রাজি আপুর কাছে আবার যাব, যেহেতু আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আমরাও প্রায় অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আজকে আমি হোস্ট, প্রতিদিনই গেস্ট হয়ে যাই। কিন্তু শাওন আজকে আমার একটা কবিতা করার কথা ছিল। কোন কবিতাটা আমি আসলে আপু মনে করতে পারছি না, না হয় শাওনের হয়ে আমি করে দিতাম। শাওন আমার কোন কবিতাটা করার কথা ছিল, ওটা আমাকে পাঠালে আমি করে দিব না, যদি শাওন আপু না আসতে পারে। হ্যাঁ আপু আমি জানি না ও আপু শাওন আমার কোন কবিতাটা করবে, আমি আসলে বলতে পারছি না। তো যাই হোক, শাওন যদি এর মধ্যে আবার আসে আমরা আমরা রাজি আপুর কাছে শেষ কবিতা শুনবো, আমার সময় শেষ হয়ে এসছে। এর ফাঁকে আমি শুরুতে পড়েছিলাম আমাদের আরেক বন্ধুর কবিতা, প্রবাসী বন্ধু। তো আমি যেহেতু শাওন যখন চলে গিয়েছে, তখন আমি আরেকটা ফোন ঘেটে আমার একটা যে কবিতাটাই সামনে পড়েছে একটা কবিতা বের করে নিয়েছি। আমার একটি কবিতা আজকে আমি আবৃত্তি করব না, পড়ার চেষ্টা করব। কারণ রিজি আপুর সামনে আবৃত্তি বলার সাহস আমি পাচ্ছি না। কি যে বলেন
তো আমি আমি যেটা আসলে ওই যে আপনি আপনার লাস্ট মহাদেব খাঁর কবিতা পড়তে পড়তে আমি একটা ফোন হাতে জি। নিয়ে বের করলাম, যেটাই সামনে আচ্ছা পেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা শুভ্র মুখার্জি। আপনার জন্য আচ্ছা অনেক ভালোবাসা, আপনি আছেন। তো আমি সঞ্চালক হলেও আজকে আমি যেতে আমার বন্ধুর জায়গায়, কারণ রাজিয়াপুর উপর শু- আসলে বেশি চাপ পড়ে যাচ্ছে। গান হলে আমি চালিয়ে নিতে পারতাম না, না যেহেতু সমস্যা আবৃত্তির নেই, সাথে আমি 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 করতে আমি পারবো। আমি অঙ্গাঙ্গি ভাবে আবৃত্তির, জড়িত। হ্যাঁ আয়েশা আপা, আবৃত্তির ডালা নিয়ে বসেছি, অসুবিধা নেই। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আমি এখন পড়ছি আমার কবিতা বলয় ঠিক বৃত্ত। আছে, আচ্ছা শুনি। আসলে আমি আবৃত্তির জন্য বলছি না, আমি একবারও পড়িনি এই কবিতা, সামনে শুরুতেই পেয়েছি, সম্ভবত কবিতাটা আজকে হ্যাঁ কাউকে দেয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। আমার খুব আপন একজন মানুষ, খুব শ্রদ্ধেয় জন, গুণীজন, উনি একজন শিক্ষক, থাকেন ভারতের ওয়েস্ট বেঙ্গলে। সঞ্চালিকা আয়শা ম্যাডামকে এবং অন্য বন্ধুদেরকে শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা শ্রদ্ধেয় জন। উনি আমার খুব ভক্ত আপু, এবং উনি আমার ভক্ত আজকে কালকে নয়, দীর্ঘ জীবনের আমার লেখার ভক্ত। যাই হোক, তা আমি পড়ছি বলয় বৃত্ত। বহতা জীবনের অনাবৃত স্রোতে নতুন মায়ার ছায়া, মুদ্রিত পৃষ্ঠার ভাঁজে সাজিয়েছি গোলাপের লাল পাখি। অনুভূতি যাওয়াকাব্যে বলেই কি ছিল তোমার আঙুল ছোঁয়ার বাহানা? হাতের স্পর্শে কি বোঝাতে চেয়েছো? দূরত্বের পরিধি, ভালোবাসার তৃষা, কিংবা তোমার অনুপ্রবেশ? অব্যক্ত কথার আস্ফালনে আকুলতা বা শিহরণ? তোমার চোখের দৃষ্টি নন্দনে ছিল নিমগ্নতার শিল্পকলা, গোপন বিশ্বাসের অক্ষরে অক্ষরে আবেগে মনের কথোপকথন। ডাহুক ডাকা নিস্তব্ধ দুপুরে নীরব চুম্বনের গোপন অভিসারে ঠোঁটের রক্তিম ভাঁজে এঁকে দিলে শৈল্পিক প্রেমের প্রতিবিম্ব। আমার কবিতার পংক্তিমালা আজ উন্মুখ উন্মুক্ত মোহঘরের দুর্ভেদ্য দূরত্বে, তানপুরাটা আজও বাজে, আজও হর্ষ সুর তোলে হৃদয় ভায়োলিন। নৈঃশব্দতার অনাবিল স্রোতে হৃদয় ছুঁয়েছে হৃদয়ের ভাঁজে, তাই অসম ভালোবাসার সুন্দর ধ্রুবলোকে আমার ক্ষণিক বসবাস। তুমি থাকবে তারকালোকের ছায়াপথে, বলয় বৃত্তে, দূরত্বের সীমানায় সহস্র মাইল। আমাদের ভালোবাসারা সহস্র মাইল দূরত্বে না থাকুক। আহ অংশগ্রহণ করেছেন রাশেদুল ইসলাম রাশেদ। সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠান। আয়শা মুন্নি আপার কণ্ঠে আবৃত্তি শুনতে চাই। আবৃত্তি করেছি রাশেদ ভাইও আমার খুব নিয়মিত সুন্দর হয়েছে। দর্শক। উনি একজন আইনজীবী, তরুণ আইনজীবী। আপু, আমি ইচ্ছে ভালো করে হয়েছে। ফ্লোরটা নিলাম আপনার উপর লোড আচ্ছা কমানোর আচ্ছা। জন্য। আমি যদিও জানি আপনি কবিতার পাখি, লোড কমবে না, লোড হবে না। শাওন হয়তো কোনোভাবে অংশগ্রহণ করতে পারছে না। আমরা আপু আপনার কাছে শেষ কবিতাটা শুনবো। আচ্ছা আর সেই কবিতা শোনার আগে আপনি একটু আমার অনুষ্ঠান নিয়ে দুটো কথা বলবেন। অবশ্যই। শুভ্র হ্যাঁ মুখার্জির বলয়বৃত্ত কবিতাটি শুনে ভালো লাগলো। জীবনের গভীর অনুভব ফুটে উঠেছে কবিতায়। অসংখ্য ধন্যবাদ। কত সহজ শব্দ দিয়ে সাজানো গোটা কবিতার হ্যাঁ, শরীর, খুব গাঢ় সুন্দর কণ্ঠ। গভীরতায় শুভ্র অবাধ মুখার্জি ছায়া, নামে একজন অসাধারণ। কে আমি চিনি, উনি ইনবক্সে কবিতা পাঠিয়েছেন, আমি সময়ের জন্য আবৃত্তি করতে পারছি না। তো আপনি সুধাংশু যদি কুমার সেই বিশ্বাস সেই ব্যক্তি উনি হয়ে বলেছেন। থাকেন, আমি হ্যাঁ আপনাকে বলছি যে একটু একটু ধৈর্য ধরে ওয়েট করুন, আমার মানে লোড গুলো কমলে আমি সুন্দরভাবে আবৃত্তি করে দিব। উনি ওয়েট করছেন। শুভ্র মুখার্জি নামে একজন আছেন, উনি সম্ভবত আছে, আমার জানি না আমি সে কিনা। তো ঠিক আছে, আমি আয়েশা মুন্নি আপার এই অনুষ্ঠান সম্পর্কে কি বলবো? আপাতত বেশ অনেকদিন ধরে অনুষ্ঠান সঞ্চালনা করে আসছেন, এটা চমৎকার অনুষ্ঠান, মাঝে মাঝে সময় পেলেই দেখি। এবং এত সুন্দরভাবে প্রাণবন্ত সঞ্চালনা করেন, গল্পের মাঝে গান কবিতা নিয়ে আসেন, এত সুন্দর প্রাণবন্ত হয়, খুব ভালো লাগে। হ্যাঁ, যত এই ধরনের অনুষ্ঠান হবে তত না শিল্পীরও বিকাশ হবে, সাহিত্যের বিকাশ হবে, শিল্পে সমৃদ্ধ হবে।
যাদের প্রতিভা থাকা সত্ত্বেও যারা চুপচাপ থাকে তাদেরকে যদি মাঝে মাঝে নিয়ে আসা হয়, হ্যাঁ, তাদের কিন্তু আরো হচ্ছে শিল্পের প্রতি তাদের একটা আগ্রহটাও বাড়ে এবং চর্চাটাও থাকে, সেই সাথে ভালোবাসাটাও থাকে। তো শৈল্পিক মন যাদের আছে আমি বিশ্বাস করি তারা অনেক সুখী, যে কোনো কিছুকে তারা অতিক্রম করতে পারে, যে কোনো বাধা, যে কোনো কষ্ট, হ্যাঁ, যে কোনো সমস্যা তারা নিজেরাই সলভ করতে পারে, শৈল্পিক মন যাদের আছে। অবশ্যই আপু, এবং যাদের শৈল্পিক মন আছে তারা সব কিছুকেই সুন্দরভাবে দেখে, নিতে পারে, গ্রহণ করতে পারে, হ্যাঁ, শৈল্পিক ভাবে দেখে, দৃষ্টিতে। জি, সবকিছুকেই পজিটিভ দিক থেকে দেখে। হোক জি, শুধু মনটা নয়, আমাদের চলনে বলনে কথায়, আমাদের ব্যক্তিত্বে, সবচেয়ে বড় কথা আমাদের বোধে। বোধ, আমরা যখন বোধ আমাদের বোধ যখন জাগ্রত হবে, জি, আমি নয় আমাদের সবার, আমরা কখনো কোনো অন্যায় করতে পারবো না। জি। আমাদের সমাজ থেকে সেই অন্যায়গুলো আস্তে আস্তে চলে যাবে, আস্তে আস্তে নির্মূল হবে, এবং সেই প্রত্যাশা আমাদের সব সময় থাকবে। আপু, আমরা আপনার শেষ কবিতায় আসবো। শেষ কবিতাটা একটা নারীবাদী কবিতা দিয়ে শেষ করি নাকি? নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, ঠিক চলছে আছে। নারীদের সংকট। আপু, আমি আমি কি একটু একটু ফ্লোর চাই আপনার কাছে, আমাকে একটু সময় হ্যাঁ, দিন। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই আপু। আমি কি অ্যাড করতে পেরেছি কিনা শাওনকে জানি না। আপু, আপনি শেষ কবিতাটা করেন। বন্ধু, তুমি আবার চলে গিয়েছিলে, তোমার নেটওয়ার্কে মনে হ্যাঁ, হয় খুব হ্যাঁ, সমস্যা হচ্ছিল। হ্যাঁ, সমস্যা হচ্ছিল নেটওয়ার্কে। হুম। আচ্ছা, আমরা আসলে একদম হ্যাঁ, শেষ তাহলে শুরু পর্যায়ে করব, চলে এসেছি, শুরু তোমাকে মিস করব করছিলাম। আয়েশা হ্যাঁ আপু। হ্যাঁ, আচ্ছা। আপু, তাহলে আমি হ্যাঁ শেষ। অবশ্যই আপু, তার আগে আমরা একটু শাওন থেকে আসি আপনার। আচ্ছা, তাহলে আপনার কবিতা দিয়ে পরে শাওনকে দিই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। শাওনের আচ্ছা, নেট ঠিক আছে, প্রবলেম তাহলে হচ্ছে, তো আবার চল। হয়তো ছুটে যাবে, এই জন্য বলছিলাম আগে শাওনকে দিয়ে হ্যাঁ, দিই। ও, হ্যাঁ, মুন্নি, তাহলে শাওন, শাওন, শাওন আপু আমরা করুন। আসলে হ্যাঁ, হ্যাঁ, তোমার বারবার নেট মুন্নি, আমি সমস্যা হচ্ছে, শেষ, হয়তো আমরা শেষ হ্যাঁ, 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 আমি শেষ শেষ করতে কবিতাটা চেয়েছিলাম শুনবো। তোমার এবং কবিতা, তোমার তোমার কবিতাটা দিয়ে আমি শেষ করতে চেয়েছিলাম। হ্যাঁ, ও আর হ্যাঁ বন্ধু, তুমি তুমি আমার কবিতা দিয়ে শেষ করার আগে, আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের তো কারোর নেটওয়ার্কের উপর হাত নেই, তুমি তোমার হুম, হুম, অনুভূতি একটু ব্যক্ত করে আমার কবিতাটাতে চলে আসবে। আর আচ্ছা। রাজিয়াপুর নেট শক্তিশালী আছে, রাজিয়াপুর থাকুক। তোমাকে আচ্ছা, আচ্ছা, ঠিক তোমাকে আছে, দিচ্ছি। তুমি ঠিক আছে, তুমি হুম। তুমি তোমার ঠিক আছে। অনুভূতিটা ব্যক্ত করো। আর আজকে তোমাদের সাথে এই আড্ডা দিতে পেরে খুব ভালো লাগলো। অনেকদিন পর একটা প্রাণবন্ত আড্ডা দিলাম। আশা করব সামনে আবারও আড্ডা দেওয়ার সুযোগ হবে মুন্নির হ্যাঁ, সাথে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বন্ধু, আমরা আবার তোমাকে নিয়ে আসবো, এবং আমাদের যারা গেস্ট হ্যাঁ, হয়ে এসেছেন সবাই আবার আসবেন। হুম, হুম। ঠিক আছে, আমি আমার বান্ধবী মুন্নির একটি কবিতা পড়ছি। তার কবিতাগুলো অনেক হৃদয় ছোঁয়া হয়ে থাকে। তার তেমনি একটা ভালোবাসা, বিরহ ভালোবাসা মেশানো একটা কবিতা আমি এখন আপনাদের পড়ে শোনাবো। মুন্নির কবিতা বিপন্ন প্লাবন। বিপন্ন প্লাবন লিখেছেন আয়েশা মুন্নি। তোমার মতোই বদলে যেতে যেতে বিস্ময়ের যে গভীর আকাশ দেখা যায়, তা থেকে জীবনের অনুষঙ্গ খুঁজি। অথচ আকাশ ঘনিয়ে এলে আমাদের দৌড়ে যাবার কথা ছিল নিরাপদ আশ্রয়ে। অতঃপর ঝড় বৃষ্টি দিনে আমি যদি হারাতে চাই তোমার পাথুরে জীবন থেকে, তুমি ভুলে যেও আমি বলে কেউ ছিল তোমার। অসীম গন্তব্যে চলে গেছে যে মেঘের ট্রেন, সবাই যখন সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরে যাওয়ার অপেক্ষায় থাকে, তুমি দেখে নিও অতীত হয়ে যাওয়া সেই মেঘের ওপারে ক্রমেই নীল আকাশ কি করে হঠাৎ মেঘলা হয়। এরপর বারিধারা। এরকম তুমুল ঝড় বৃষ্টির দিনে আমি মরে যেতে চাই সবার অলক্ষ্যে। তোমাকে ভালোবাসার বিপন্ন প্লাবনে হৃদয়ে ভাসাতে ভাসাতে আমি যেন মরে যেতে পারি, দুচোখ ভর্তি জলোচ্ছ্বাসের থই থই জলে। মৃত্যুর পরে বেহুলার ভেলায় ভেসে যাবে আমার আত্মা।
আমি যদি মরে যাই এমন বৃষ্টির দিনে, তুমি কেঁদো না, তুমি কেঁদো না এই ভেবে যে বৃষ্টির জলে চোখের জল ধুয়ে অশ্রুর রেখা দেখা যায় না। এমন বৃষ্টির জলে ভেজা নরম মাটির কবরে যখন আমাকে শুইয়ে দিবে, তখন তুমি কেঁদো না। তোমাকে যেন কাঁদতে না হয়, সেজন্য আমি এমন বৃষ্টির দিনেই মরে যেতে চাই। এরকম বৈরী দিনে আমায় ভেবে যদি তোমার মন খারাপ হয়, বৃষ্টির ছন্দে বরং একখানা বাউল গেয়ে নিও। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শাওন তোমাকে। আহ আমি আসলে আপ্লুত হয়েই শুনছিলাম আমার কবিতা। আমি রিজি আপুকে বলছিলাম ও আমার কবিতা করবে, কোনটা করবে আমি আসলে বলতে পারছিলাম না। আহ আমার খুব পছন্দের একটা কবিতা, এবং কবিতাটা আমার খুব একটা বেশি দিন হয়নি লেখা। ভালো, সুন্দর কবিতাটি। বেশি দিন কবিতাটা হয়নি অনেক কবিতাটা অনেক লেখা। হৃদয় ছোঁয়া, অনেক হৃদয় ছোঁয়া আবেগের একটা কবিতা। অনেক আবেগ দিয়ে লেখা, হ্যাঁ, অনেক অনেক আবেগ দিয়ে লেখা। আপুর অনেক কবিতাগুলো এরকম খুব আবেগ দিয়ে লেখা, আমার এই জন্য খুব ভালো লাগে, পড়তেও তো ভালো এই লাগে। কবিতাটা আমার খুব একটা বেশি দিন হয়নি। আমার আসলে আমার লেখাগুলো আমার অনুষ্ঠানটা আজকাল আমি কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিনা। তো আমি সম্ভবত 15 দিন খুব বৃষ্টি হচ্ছিল, পুরো দেশেই, সিলেটেও হচ্ছিল। তো ভোরবেলা আমার বাচ্চারা ঘুমোচ্ছে, দুই বাচ্চা, আমার বর গিয়েছেন চিটং বাড়িতে। আমার একটা অভ্যাস, রাজি আপু জানেন, আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, সারা রাত না ঘুমালেও ভোরে উঠি। তো যেমন গত রাত কিন্তু আমি ঘুমোইনি, গত রাত আমি ঘুটঘুটে অন্ধকার অমাবস্যা দেখেছি পুরো শহর ঘুরে। কিন্তু আমি ঠিকই আজকে ভোর সেই 5:30টায় 6টায় উঠে। যাই হোক, আমি ভোরে উঠেছি, বারান্দায় বসে আমি ফ্লোরে সেই বৃষ্টির গান শুনছিলাম, কারণ বাচ্চারা উঠতে উঠতে 9টা 10টা, ও বাসায় নেই। তখন আমার একটা এলো ফিলটা এলো এই ভেবে, আহ প্রত্যেকটা কবিতার সাথে আসলে গল্প থাকে। আমি যাকে ভালোবাসি, আমি মরে গেলে সে যেন না কাঁদে। কেন সে কাঁদবে না? কারণ সে হয়তো আমার মতো করে আমাকে ভালোবাসে না। আর সে লোক দেখানো কান্নার প্রয়োজন নেই, কারণ আমি যদি বৃষ্টির দিনে মরে যাই, সে কান্নাটা সে দেখবে না, তার কান্নাটা চোখের জলে ধুয়ে যাবে। অনেক ধন্যবাদ শাওন, তুমি আমার এই কবিতাটাকে তুমি তোমার কণ্ঠে নিয়ে আমার সেই গল্পটাকে জাগিয়ে দিয়েছো। আসলে রাজি আপু, আপনিও কবিতা লিখেন আমি জানি না, অনেক কবিরা আছেন, কিন্তু আমার প্রত্যেকটা কবিতার পিছনে একটা গল্প থাকে। আহ সব গল্পগুলো আমরা বলতে পারি না। আহ পাঠক তার মতো করে গল্প সাজিয়ে নেন প্রত্যেকটা কবিতার। আর প্রত্যেক কবিতা যে আমাকে নিয়ে হয় তা না, রাজি আপুকে না নিয়ে না, হয়, শাওনকে নিয়ে আমারও হয়, সেম সবাইকে নিয়ে, হ্যাঁ। কিন্তু প্রত্যেকটা কবিতার পেছনেই একটা গল্প আছে। আর গল্প সব থাকে, গল্প আমরা সঠিকভাবে সব সঠিক গল্পটা আমরা আসলে সবার কাছে বলতে পারি না, বলা বলতে ঠিকও পারি না। না। পাঠক হুম, তার মতো করে, যেমন আমার এই কবিতাটা হয়তো শাওনের ভালো লেগেছে একরকম, রাজিয়াপুর ভালো লেগেছে। আমি যদি আজকে এই গল্পটা না বলতাম, শাওনের মতো করে থিমটা সাজিয়ে নিত, রাজিয়াপুর মতো করে সাজিয়ে নিত। হ্যাঁ, তো আমরা এখন হ্যাঁ, রাজিয়াপুর কাছে আসবো। আমাদের দর্শকদের আরেকটু ছুঁয়ে আসি। খুব সুন্দর কণ্ঠস্বর, পরিবেশনও ভালো হয়েছে, শাওন ম্যাডাম এভাবেই চালিয়ে যান। শুভ্র মুখার্জি বলেছেন, ধন্যবাদ। কাসিম চৌধুরী, মুন্নি, তোদের সবার কবিতা শুনে ভালো লাগলো, তোদের সবাইকে অভিনন্দন। মুন্নিয়া, উনি আমাকে খুব আদর করে, আমার কাজিনের হাজবেন্ড, উনি আছেন তিতাস গ্যাসে, আহ খুব উচ্চ পদস্থ অফিসার। আমাকে উনি আদর করে মুন্নিয়া ডাকে, বুঝছো শাওন? চট্টগ্রামেরই, চট্টগ্রামের মানুষ, এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়েছেন। খুব মজার আমার এই ভগ্নিপতি। সুধাংশু কুমার বিশ্বাস, বাহ, শব্দের অন্তর্গত মাধুর্যে অবগাহন, চমৎকার আবেগী উচ্চারণ। ধন্যবাদ আপনাকে, এবং আবারও ধন্যবাদ শাওন তোমাকে, তোমার এই কবিতার সবার হৃদয় ছুঁয়ে গেছে। আমরা তো অনেক আগেই বলেছিলাম শেষ পর্যায়ে তো রাজি আপু আপনার শেষ কবিতাটা আমরা শুনি হ্যাঁ। আজকের আচ্ছা, অনুষ্ঠানটা শেষ ঠিক করি। আছে, শেষ কবিতাটা শুনিয়ে দেই। এতক্ষণ তো আবেগের ভালোবাসার কবিতা পড়েছি, পাঠ করেছি। এখন আমরা একটু বাস্তবধর্মী কবিতায় যাচ্ছি, একদম বাস্তব। নারীবাদী কবিতা। হ্যাঁ, নারীবাদী কবিতা, যেগুলো বাস্তবে ঘটে আসলে, ওগুলো নিয়েই কবি, বিখ্যাত কবি আপু শুভ এই ক্ষেত্রে দাশগুপ্ত। একটু না বললেই নয়, শুভ সবকিছুই শুভ বাস্তবে দাস ঘটে।
প্রেম, হ্যাঁ, ভালোবাসা, হ্যাঁ, নারীবাদী, সবকিছু নারী মাঝে আন্দোলন মাঝে আমাদের সবকিছুই বাস্তব। কাল্পনিক কিছু সৃষ্টিও থাকে, কিন্তু এটা হুম, পুরোপুরি হচ্ছে বাস্তব নির্ভর আর কি কবিতা। হ্যাঁ আপু, আচ্ছা, শুরু করুন। কবি শুভ দাশগুপ্তর লেখা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্ট, আমি সেই মেয়ে। বন্ধ থাকলে ঢুকে না নেট, আমি কতক্ষণ অফ হয়ে গেছে। যাকে আপনি নিয়ে যেতে চান, আমি সেই মেয়ে। আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটে স্বপ্নের কাজল, আর আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো সুসজ্জিত গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরে, আমি সেই। কনে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই। আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে, যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে, আমি সেই। সংসারে অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশে মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে সংসার বাঁচে। আপনি, আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই। আমি সেই। একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে
ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণধুন্দবী, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তম্ভিত হয়ে বলতে থাকবেন বিভৎস দাবানলের মতো, আমি এগোতে থাকবো। আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে অসংখ্য মুন্ডহীন দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো হয়তো বা। অসাধারণ রাজি আপু, কবিতাটা আমি শুনেছিলাম, সম্ভবত মেধা বন্দ্যোপাধ্যায় আবৃত্তি করেছেন, আজকে আবার শুনলাম। এটা আমি এত এখনো ভালো, ভালো মতো কারোর কাছ থেকে শুনিনি, হ্যাঁ না আমি কিন্তু শুনেছি। শুভ দাশগুপ্তর লেখা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মেধা সুধাংশু কুমার বন্দ্যোপাধ্যায়ের বিশেষ করা এটা। বলেছেন, মেধা করেছেন বহুশ্রুত না এটা? তবু ভালো লাগে বারবার, শুনতে কান উসখুস করে, প্রিয় কবি শুভ দাশগুপ্তের বেআব্রুক বাস্তবতার ভিড়ে গড়া শব্দের পাহাড়ি উচ্চতা ছোঁয়া কবিতা আমি সেই মেয়ে। হ্যাঁ আমি শুনেছি, বললাম না আমি শুনেছি, খুব হৃদয় ছোঁয়া হ্যাঁ। একটি কবিতা, আসলে হৃদয় ছোঁয়া। আর হয়তো কবিতাটা এভাবে এসছে, কিন্তু আমরা সবাই সেই মেয়ে, আমি আমার জায়গায় সেই মেয়ে, রাজিয়া সুলতানার জায়গায়ও সেই মেয়ে, শাওন ইসলামের জায়গায়ও আমরা সেই মেয়ে। তো আমি যেহেতু রাজি আপু শেষ পর্যায়ে এরকম একটা কবিতা পড়েছেন নারীবাদী, আমি এটা বলবো, আমরা সেই মেয়ে সেই নারী নন, আমরা সেই মানুষ হতে চাই। আমার ঘর থেকে শুরু হবে, আমার সংসার থেকে শুরু হবে, তারপর হবে আমার সমাজ, আমার রাষ্ট্র, সবার কাছে আমরা নারী, আমরা সেই মেয়ে নয়, আমরা একজন মানুষ, মানুষ হতে চাই, মানুষ হব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এটা হচ্ছে আজকে আমার অনুষ্ঠানের শেষ আশাবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আমাদের মাঝেই গল্প করেছি, আপনাদেরকে ছুঁয়ে ছুঁয়ে গেছি, শুধু আপনারা আমার সাথে থেকে আমাকে যেই ভরসা দেন, যে আশ্বাস দেন, এখন অবধি এতগুলো পর্ব আমি চালিয়ে নিয়েছি শুধু আপনাদের ভালোবাসায়। এই ভালোবাসার টুকু নিয়েই আমার লিখনী যেমন এগিয়ে যাচ্ছে, আমার অনুষ্ঠান, আমার পথ চলা সব আপনাদের উপর নির্ভর। আপনারা আছেন বলেই আমি আজ আয়েশা মুন্নি। ইনশাল্লাহ আগামী সোমবার এই সময়ে বাংলাভাষী নিউজ পোর্টালে .com-এ আবার আমি আসবো নতুন কোনো অতিথি নিয়ে, নতুন পর্বে, হৃদকথার আড্ডায়। সে পর্যন্ত আমার দর্শকরা অবশ্যই আমার জন্য অপেক্ষা করবেন, দোয়া করবেন আমি যেন ভালো থাকি, আপনারাও ভালো থাকবেন। আর আমার পক্ষ থেকে, আমার বাংলাভাষীর পক্ষ থেকে রাজিয়া সুলতানা আপু এবং বন্ধু তোমাকে শাওন ইসলাম, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হ্যাঁ আপু, আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ এবং আপনাকেও অনেক দর্শকবৃন্দ, ধন্যবাদ। শাওন আপুকে ধন্যবাদ, আর আয়েশা মুন্নি আপাকেও এত আপনাকেও সুন্দর ধন্যবাদ। আল্লাহ সঞ্চালনার হাফেজ। জন্য, এত চমৎকার সঞ্চালনার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই হৃদকথার আড্ডা অনুষ্ঠান লন্ডন ভিত্তিক যে চ্যানেলটি আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে দর্শকবৃন্দ যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে ছিলেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আপনাদের সকলের জন্য রইল আপনাদেরকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ। শুভেচ্ছা ও হ্যাঁ, আল্লাহ অভিনন্দন। হাফেজ অসংখ্য আপু। ধন্যবাদ।